প্রথম কথা হচ্ছে যে আমার সম্মানিত বড় ভাই সালাউদ্দিন ভাই যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন ওটা বাদ দিয়ে উনি এত বেশি সংবিধান চর্চা করছেন, আমার মনে হয় যে যদি উনি খুব বেশি আইনের বিষয়ে যদি খুব বেশি ফ্যাসিনেশন থাকে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আসলে আইনমন্ত্রী বানায় দিলেই পারে, অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার নামে একটা পদ তৈরি করে দিলে যেটা হবে সালাউদ্দিন ভাই সংবিধানের রেফারেন্স দিয়ে দিয়ে উনি প্রত্যেকটা বিষয় রেফার করতে পারবেন কোনো দায়িত্ব ছাড়া, কোনো মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটির দরকার হবে না। ডক্টর ইউনূস সরকারের আমলে অগণিত এরকম মব সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, কয়েক শত হাজারের কাছেও হয়ে যেতে পারে। কিছু আমরা সামনে দেখেছি, আমরা যেগুলো গণমাধ্যমে আলোচিত হয়েছে, কিন্তু এর বাইরে যেগুলো খুব আলোচিত ছিল সেই আলোচিতগুলো ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব এর পেছনে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধন ছিল। বর্তমান বাস্তবতায় রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং মব সন্ত্রাস এই তিনটি একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে, আর একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইনের শাসন ও রাষ্ট্রের কার্যকারিতা। সংসদের ভেতরে চলছে তীব্র বিতর্ক, গণভোটের বৈধতা, সংবিধান সংস্কার এবং জনগণের রায়ের ব্যাখ্যা নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। একদিকে বিরোধী দল আন্দোলনের ঘোষণা দিচ্ছে, গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে সরকার বলছে কোনো কিছুই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই দ্বন্দ্ব শুধু সংসদেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে রাজপথে, এমনকি সমাজের ভেতরেও। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আমরা দেখছি একের পর এক মব সহিংসতার ঘটনা। শাহবাগের সামাজিক পরিচয়ের ভিত্তিতে হামলা, কুষ্টিয়ায় গুজব ছড়িয়ে নৃশংস হত্যাকাণ্ড। এসব ঘটনায় একটি বিষয় স্পষ্ট, অভিযোগ ওঠে গুজব ছড়ায়, আর তারপরই আইনের তোয়াক্কা না করেই একদল মানুষ নিজেরাই বিচারক হয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এসব ঘটনায় বিচার প্রক্রিয়াও দৃশ্যমানভাবে এগুচ্ছে না। পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত কয়েক বছরে মব সহিংসতায় নিহতের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক অসহিষ্ণুতা, এই তিনটি সমন্বয়ে তৈরি হচ্ছে এমন এক পরিবেশ যেখানে সহিংসতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। মব রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে আমার সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন শাহেদ আলম, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। জনাব শাহেদ আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, মব সহিংসতার পেছনে আসল চালিকা শক্তি কি? রাষ্ট্র কেন নিয়ন্ত্রণে বারবার ব্যর্থ হচ্ছে? দেখুন, একটা হলো মব এবং আরেকটা হলো রাজনৈতিক অধিকার, সংবিধানের স্বীকৃত রাজনৈতিক অধিকার। সেটা হলো যে একেবারে নিয়মতান্ত্রিকভাবে মিছিল মিটিং করা। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে মিছিল মিটিং এবং মব হচ্ছে অর্কেস্ট্রেটেড সহিংস কর্মকাণ্ড। অপরজনকে একেবারে এটাকে বলে আটকিয়ে ফেলা, ভাঙচুর করা, আগুন দেওয়া এবং একটা সংঘবদ্ধ যে রাজনৈতিক সহিংসতা, সেটাকে মব হিসেবে দেখা ভালো। আর একটা হলো যে ধরুন নিয়মতান্ত্রিক, যে যেমন বাইতুল মোকাররমের সামনে জামায়াত ইসলাম, এনসিপি যেই সমাবেশ করেছে, দাবি দাবা আন্দোলন করছে, এটাকে আপনি মব বললে এটা হালকা হয়ে যাবে, এটা রাজনৈতিক অধিকার। মবের যে বিষয়টা আসছে, গত সপ্তাহে দুটি ঘটনা ঘটেছে। একটি হলো কুষ্টিয়াতে একটা প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে আগের দিনকার ভিডিও তারা ভাইরাল করেছে। আমি বলেছি এটা হলো যে ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট দিয়ে বিশেষ উদ্দেশ্যে এটি করা হয়েছে। পেছনে কারণ থাকতে পারে যে মাজার দখল, জায়গা জমি দখল, পূর্বশত্রুতা, এমনকি ওই মাজারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পক্ষ বিপক্ষের নানান রকম দ্বন্দ্ব থাকতে পারে। তো সেটা করার জন্য 2021 সালের একটা ভিডিওকে একেবারে একসাথে 7 থেকে 10টা অ্যাকাউন্ট থেকে একযোগে প্রচার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে পৌঁছানোর আগেই তাকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। এটা ডেফিনেটলি একটা মব সন্ত্রাস, এটার অন্যভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আরেকটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ট্রান্সজেন্ডার এবং LGBTQ জনগোষ্ঠী আছে, সমকামিতার অভিযোগে তারা তাদেরকে
তাদেরকে তাদের দাবি দেওয়া নিয়ে যখন দাঁড়িয়েছে তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে। এখন দুটি ঘটনা বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু দুটি ঘটনার পেছনেই একটি রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন। কারণ হলো আমরা জানি বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের একটা অংশ সবসময় ডক্টর ইউনূস সরকারের আমলে অগণিত এরকম মব সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, কয়েক শত, হাজারের কাছেও হয়ে যেতে পারে, কিছু আমরা সামনে দেখেছি, আমরা যেগুলো গণমাধ্যমে আলোচিত হয়েছে। কিন্তু এর বাইরে যেগুলো খুব আলোচিত ছিল সেই আলোচিতগুলো ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব এর পেছনে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধন ছিল। সেই রাজনৈতিক গোষ্ঠীটা কি? তারা মনে করে যে মাজার কিংবা আপনার এটাকে কি বলে, মানে স্রষ্টার আরাধনার জন্য মানুষ যাবে কেবল মসজিদে, অন্য কোনো কোথাও যাবে না, এবং মসজিদে যাওয়াটাই স্রষ্টা বলে দিয়েছেন এবং সেটাই আমরা করব, এর বাইরে যারা করবে তারা সবই অবিশ্বাসী, বেধর্মী, এবং তারা আমাদের এই যে শাহবাগ ন্যারেটিভটা যারা প্রতিষ্ঠিত করেছে তাদের তো ধারণাই হলো যে এই যারা বাউল সম্প্রদায় আছে কিংবা সুফিজমে বিশ্বাস করে এদের গায়ে গন্ধ, এরা শাহবাগী, এরা গোসল করে না। তো এই ধরনের একটা ন্যারেটিভ আছে, এটা একদম নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের তরফ থেকেই আছে। এটা আমি একেবারে নাম ধরেই বলতে পারি যে জামায়াত শিবির এবং ইসলামী রাজনীতি যারা করে, এই জামাত শিবির প্রক্সি মওদুদি যে জনগোষ্ঠী আছে, এবি পার্টি বলুন, কিছু ক্ষেত্রে এনসিপি বলুন, যদিও এনসিপি খুবই আমি বলবো যে এটা সাধুবাদ জানায় যে তারা এই বাউল হত্যাকাণ্ডের বিপক্ষে দাঁড়িয়েছে এবং বিবৃতি দিয়েছে, কিন্তু অন্য অপর রাজনৈতিক দল দেখবেন চুপ, এটা নিয়ে কোনো কথা নেই। তো আপনি ডক্টর ইউনূস সরকারের আমলে যেসব ঘটনা প্রবাহগুলো ঘটেছে, আর এই যে মব পিটিয়ে মারা মাজারের খাদেমকে, হোয়াটএভার তার রাজনৈতিক বিশ্বাস কিংবা ধর্মীয় বিশ্বাস, আমি তো অন্তর্যামী নই না, অন্তর্যামী জানেন যে সে আমাকে ডাকছে না অন্য কাউকে ডাকছে। আমাকে ডাকার যে মাধ্যমটা আর একটা মওদুদি মতবাদী বিশ্বাসীরা যেটা চাপিয়ে দিচ্ছে, এটাই সঠিক নাকি দেয়ার আর আদার ওয়েজ টু কি বলে প্রে টু গড? সো অন্তর্যামী সবচেয়ে ভালো জানেন, কিন্তু যারা চাপিয়ে দিচ্ছে যে না তুমি এটা করতে পারবা না, এটাই মব। সেই মবটা হচ্ছে ডক্টর ইউনূসের শাসনামলে যারাই করেছে, আজকেও তারা মাজার ভাঙার ঘটনা দেখেছি এবং সাধুদের চুল দাড়ি কেটে ফেলার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আমরা কিন্তু এমন একটি ঘটনাও দেখেছি যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। যখন আমি আর মনে করতে চাই না, বলতেও চাই না, আমি বললাম তো একই জনগোষ্ঠী। এইটার সাথে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মিলান তাহলে এটাও দেখবেন যে একই জনগোষ্ঠী। এখন আমি যদি বলি যে সমকামিতা আমাদের দেশে আইনত বৈধ না, আমি সমকামিতার পক্ষে বয়ান উৎপাদন করব কিনা, না আমি করব না। কারণ আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্মীয় মূল্যবোধ সেটার একটা এটাকে কি বলে সেটাকে সমীহ করতে চাই, এবং রাষ্ট্রীয় সেটা সমীহ করবে, রাষ্ট্রীয় সমীহ করার জন্যই আছে। কিন্তু আপনাকে যে ইন্ডিভিজুয়াল ডিগনিটি, ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি মর্যাদা, এইটা যে সংবিধান সংস্কৃত একটা বিষয়, সাম্য মানবাধিকার, আপনি যদি সংবিধান মানেন, সাম্য মানবাধিকার, আপনি যদি ইসলামের বিধানও মানেন, সেখানেও এই সাম্য মানবাধিকারকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। সেখানে আমি কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কেবলমাত্র, আপনি এর আগে দেখেছেন যে তাবলিগ জামাতকেও এই জনগোষ্ঠী পছন্দ করে না, তারা মনে করে যে তারা অন্য ভিন্ন পথে চলছে, এটা ঠিক না। আবার তাবলিগ জামাতের যারা আছে তাদের একটা গোষ্ঠী মনে করে যে জামায়াত ইসলাম ঠিক পথে নাই। জামায়াত ইসলামী মূলত আমি বলবো যে এখানে ফুয়াদ সাহেব থাকলে হয়তো আমাকে বাধা দিতে পারতেন, সেটা হলো যে খুব সেন্সিটিভ বিষয়, কিন্তু ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে অনেকখানি একঘরে একটা রাজনীতি জামায়াত ইসলাম করছে কেবলমাত্র মওদুদিবাদ প্রচার করার জন্য, যেটা নির্বাচনের আগে আমাদের ধর্মীয় যিনি মুরব্বী আছেন হেফাজতের, উনি বলেছেন যে এটা হারাম, মওদুদিবাদ হারাম, এদেরকে ভোট দেওয়া যাবে না। শুধু উনি না, আমরা এর আগে নানান জায়গায় আমি বিরোধিতা করেছি, মাওলানা আব্বাসী সহ আরো অনেকের নীতির বিরোধিতা করেছি, কিন্তু তারা নির্বাচনের আগে এসে অন্তত এক জায়গায় এসে একমত হয়েছে, ফতোয়া দিয়েছেন যে না এই মওদুদিবাদের ইসলাম আসলে ইসলাম না। বেশিরভাগ ঘটনায় কিন্তু তৌহিদি জনতার নামে ঘটানো হয়েছে। হ্যাঁ, এই তৌহিদি জনতা এটা ভেগ টার্ম, এটা এমন না যে তৌহিদি জনতার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে কিংবা তারা খুব সুসংগঠিত, এটা না। দেখবেন তৌহিদি জনতার নামে মূলত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে যায় এই রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো। সেই ক্ষেত্রে
সরকারের যে ভূমিকা, আপনি বলতে পারেন যে এই দুটো ঘটনা নিয়ন্ত্রণে সরকার কিছুটা ব্যর্থ হয়েছে, আমার স্বীকার করতে অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছিলেন এখন থেকে মব কালচার আর হবে না, মব কালচারের দিন শেষ হবে না। তাহলে কি রাষ্ট্র ব্যর্থ হলো? আমি বলেছি যে এইটা 24 ঘন্টা পার হয়েছে, 48 ঘন্টাতেও এখনো কোনো মামলা হয়নি। মামলা করার জন্য ওই শামীম বলে যেই খাদেম যাকে পিটিয়ে মারা হলো, তার ভাইকে অনুরোধ করেছিল প্রশাসন যে আপনি একটা মামলা করলে আমরা এইটা নিয়ে ব্যবস্থা নিব, কিন্তু তার পরিবার থেকে বলা হয়েছে যে না, আমরা মামলা করব না। এখন এটাতেও মনে হতে পারে যে এটি একটি অনাস্থার বহিঃপ্রকাশ, কারণ তারা মনে করছে, ভাবছে, ওই পরিবার ভাবছে যে এই সরকার, আমরা যদি মামলা করি হয়তো ফার্দার আক্রমণ হবে, আমার উপরে আক্রমণ হবে, আমি যে মামলাটা করলাম, আমার নামে মামলা হলো, তো আমি মামলা করব না, যে জীবন চলে গিয়েছে আমি তো ফেরত পাবো না, আমি মামলা করব না। এটাও একটা রাষ্ট্রের জন্য খারাপ যে একজন মানুষ তার হত্যাকাণ্ডের মামলাটা করার জন্য নৈতিক সাহসটা পাচ্ছে না, তার মানে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের অ্যাপ্রোচের প্রতি তার আস্থা নেই। তো সেটা একটা জিনিস খারাপ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, আপনি দেখবেন যে ডাকসুর ভিপি কিংবা ডাকসুর যেই সংগঠনটা চলে, মূলত ছাত্র শিবির, আরো দু একজন আছে, ওরা মূলত পরিচয় লুকানো, বর্ণ লুকানো শিবির। তো তারা অন্য সব ঘটনা হলে রাজুতে সংগ্রাম, বিক্ষোভ করে ফেলে, মিছিল মিটিং করে ফেলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই যে যারা এলজিবিটিকিউ সম্প্রদায়ের উপর হামলা হলো, তারা কিন্তু নীরব দর্শক এবং একটা টু শব্দ করে নাই। তার মানে তারা এর পেছনে মূল ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করেছে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তেজিত করবেন, সরকার কি ডাকসুর নেতাদের কিংবা তাদের মতাদর্শের রাজনীতি যারা করে তাদেরকে যে কি বাড়ি থেকে উঠায় আনবে এই মব করার জন্য? তাহলে ওটা আবার বললে জামাত ইসলামের আমি দুদিন পরে বিবৃতি দিবেন যে 24 ঘন্টার মধ্যে সংসদে বিবৃতি দিবেন যে না, ছাত্র শিবিরের উপর এই অত্যাচার বন্ধ করতে হবে, ঠিক যেমনটি তারা করেছে সাউদা সুমি বলে একজন নারীর, তার অশ্লীল পোস্টারের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হলো, ওনারা সংসদ গরম করে ফেললেন। তো আমার মনে হয় সরকার এই কনফ্রন্টেশনে যেতে চাইছে না বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকেও তারা কিছুটা ওভারলুক করেছে। আবার কুষ্টিয়াতে যে পিটিয়ে মারা হলো, সেখানেও তো মূল অভিযোগটা হলো ধর্ম অবমাননা। এখন এত সেনসিটিভ একটা বিষয়, পুরো একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে ধর্ম অবমাননার কথা বললে অনেক নাজায়েজ কাজকে জায়েজ করার প্রেক্ষাপট তৈরি হয়। আপনি মানুষ পিটিয়ে মারবেন, আল্লাহ তাআলা কোথায় এই নির্দেশ দিয়েছে? ধর্ম অবমাননার মানদণ্ড আসলে কারা ঠিক করে? এখন এটার জন্য সম্ভবত এটাকে কি বলে, ইসলামিক স্কলার যারা আছেন তারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন যে ধর্ম অবমাননার দায়ে। আমি তো বলি যে মানে আমার কোথাও হিসাবে মেলে না যে কোথাও কোনো কিছু জাস্টিফাই করার জন্য কোরআনে কিংবা আল্লাহ তাআলা মানুষ পিটিয়ে মারার ঘটনাকে বৈধতা দিয়েছেন কিংবা এটাকে আমরা, কিন্তু দেখেন এই ধর্মকে রক্ষার নামে মানুষ পিটিয়ে মারা, কবর থেকে মানুষকে তার মৃতদেহ তুলে এনে পুড়িয়ে ফেলা, মানুষের হৃদয় ভেঙে ফেলা, বিশ্বাসের জায়গাতে আঘাত করা, তার চুলদাড়ি কেটে ফেলা, ওই যে ব্যক্তি সাম্য সংবিধানে স্বীকৃত বিষয়, এগুলোকে নষ্ট করা, এই জিনিসগুলা ধর্ম স্বীকৃত নয়, বরঞ্চ ধর্মের কথা বলে যারা এগুলো করে তারা আমার মনে হয় ধর্মের উপরে একটু অবিচারই করেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে মবকে ট্রিগার করছে গুজব, এবং আমরা আরো একটি বিষয়ে লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন ধর্ম অবমাননা। সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? ভিন্ন মতাবলম্বী নাকি সব মানুষই এই ঝুঁকিটা রয়েছে? দেখুন, সব এই ঝুঁকি আমি বলবো যে খুব মানে এটাকে মানে আমি যদি বার্ডস আই ভিউ থেকে রাষ্ট্রকে দেখি এবং আমি যদি তুলনামূলক একটি শাসন ব্যবস্থা সামনে আনি, তাহলে আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পরে 2 মাসে হয়তো 250 মব হয়েছে, হয়তো 50টার বেশি মাজার ভাঙচুর হয়েছে। সেইখানে এই সরকারের ওয়াদা ছিল যে তারা মব নিয়ন্ত্রণ করবে, মবের কোনো জায়গা নাই। এই 2 মাসের সরকারে আমরা দেখলাম 2টি হয়েছে, যেখানে 250 হয়েছে আগে, আর এখানে 2টি হয়েছে। এখন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আপনি 20 কোটি মানুষের দেশ, ছোট্ট একটি জায়গায় এত পুলিশ নেই, এত সার্ভিলেন্স নেই যে আপনি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে একবারে নাই হয়ে যাবে না সমাজ থেকে এটা, কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাও কি মবকে উস্কে দিচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনার উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, মব ও রাজনীতি শিরোনামে আজ আমরা আলোচনা করছি এবং আপনাকে ছাড়া আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। আমরা জানতে চাই যে গত শুক্রবার রাজধানীর শাহবাগে মব সৃষ্টি করে আড্ডারত কয়েকজন নারী পুরুষকে সমকামী ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে তাদের উপর হামলা করা হলো এবং তার একদিন বাদে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড ঘটে কুষ্টিয়ায়। এই যে শাহবাগ মব থেকে কুষ্টিয়ার দরবারে ঢুকে হত্যাকাণ্ড, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে মব কালচারের দিন শেষ। তাহলে আসলে এই ঘটনাগুলো কি বার্তা দেয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার সম্মানিত বড় ভাই সালাউদ্দিন ভাই, উনি যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন ওটা বাদ দিয়ে উনি এত বেশি সংবিধান চর্চা করছেন, মানে ওনার ডিপার্টমেন্টে যে খরা লেগে গেছে, এখানে যে পানির সংকট চলতেছে, গ্যাস বিদ্যুৎ নাই ওনার ডিপার্টমেন্টে, সেটা বারবার আমরা টের পাচ্ছি আর কি। আইন শৃঙ্খলা যে সিচুয়েশন অবনতি হচ্ছে এবং যেগুলো হওয়ার কথা ছিল না। তো আমার মনে হয় যে যদি উনি খুব বেশি আইনের বিষয়ে যদি খুব বেশি ফ্যাসিনেশন থাকে, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আসলে আইনমন্ত্রী বানায় দিলেই পারে, অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার নামে একটা পদ তৈরি করে দিলে যেটা হবে, সালাউদ্দিন ভাই সংবিধানের রেফারেন্স দিয়ে উনি প্রত্যেকটা বিষয় রেফার করতে পারবেন কোনো দায়িত্ব ছাড়া, কোনো মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটির দরকার হবে না। তখন এই যে পীরকে মায়েরা ফালাইলো, এরে মারলো, ওরে ধরলো, উনি সংবিধান দিয়ে করবেন, কিন্তু কোনো দায়িত্ব নিতে হবে না। নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, মূল বিষয় যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের সমাজে চলমান অবস্থায় আছে অনেক বছর, এটা সাডেনলি কোনো ঘটনা না। কেন ঘটতেছে? ঘটতেছে একটা সমাজে যখন আপনি বোধ করছেন যে আপনি লেজিটিমেট জাস্টিস পাওয়ার কোনো পথ আপনার সামনে নাই। আপনি দেখবেন যে আমার এলাকাতে, গ্রামের কথা যেখানে নির্বাচন করেছি সেখানে কথা বলছি, বাবা আর ভাই মিলে আর এক ভাইকে চোখ দুইটা তুলে দিচ্ছে, অন্ধ করে ফেলছে। কেন করছে? যে ছেলেটাকে করছে সে খুব একটা বদ টাইপের লোক, প্রচুর মাদক খায়, গাঁজা খায়, পরিবারের টাকা নষ্ট করে, জমি নষ্ট করে, প্রচুর মানে দুঃসহ করে ফেলেছে পরিবারটা জীবন। এখন এই পরিবারটা পুলিশের কাছে গেছে, মামলা করছে, ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু কোনো পায় নাই, কোনো সন্তোষজনক বিচার পায়নি। এখন এইটা হয় কি, আপনি যখন একটা বিচার পাচ্ছেন না, এই ক্ষোভটা কিন্তু কিউমুলেটিভলি যোগ হইতে থাকবে, জমতে থাকবে, জমতে এমন একটা জায়গায় আসবে যে এটা একটা অন্যায্য আচরণের জন্ম দেবে। এবং আমাদের সমাজে তাই হয়েছে। এই যে গণ অভ্যুত্থানে যে হইল, শত শত হাজার হাজার মানুষ মারা গেল, কি হয়েছে? এটা একটা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। এবং এই সমাজে আমরা মামলার দিকে তাকান, আমার দাদার আমলের মামলা এখনও চলমান আছে, 60-70 বছর, 100 বছরে আমাদের চেম্বারে আছে, 100 বছরের পুরাতন মামলা ডিল করতে হচ্ছে, জমি জমার। সিম্পল জিনিস, আপনি সিম্পলি একটা সার্ভেয়ার নেবেন, একটা আমিন নেবেন, একজন জাজ নিয়ে ওটা রেজলিউশন করা হচ্ছে 2-4 ঘন্টার কাজ। সেই কাজটা না 2-4 ঘন্টায় না করে এই যে মোকদ্দমার কালচারে আমরা আসছি, এখন এই মানুষটা কি করছে? এই জন্য দেখবেন একটা কথা প্রায় আসে, কোনো মামলা টামলাতে যাচ্ছি না, আল্লাহর কাছে বিচার চাই। দেখবেন এই কথা ভুক্তভোগীরা প্রায়ই বলে, আল্লাহর কাছে বিচার দিলাম। মানে পুলিশের কাছে গিয়ে কি হবে? পুলিশ হেনস্থা করবে, ঘুষ ছাড়া জিডি নেবে না, এফআইআর করবে না, কারেক্টলি তদন্ত করবে না, অন্যায্যভাবে অন্যায়ভাবে একজনকে ফাঁসাবে। শিরিন শারমিন চৌধুরী দেখেন, আওয়ামী লীগের নেত্রী, তাকে বিচার করার 100টা মানে যৌক্তিক অপরাধ আছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ট্যাক্স পেয়ারদের টাকায় এমপি হিসাবে, স্পিকার হিসাবে বেতন নেওয়া, যখন সে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে, তা না দিয়ে কি করেছে? তাকে জুলাইয়ের একটা হত্যা মামলা দিচ্ছে। এই মহিলা নিজে নড়তে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, সে গেছে যাত্রাবাড়ি খুন করতে। মানে ফাইজলামির তো একটা সীমা থাকতে হবে। তখন হয়টা কি, যে মানুষ আইন হাতে তুলে নেবার একটা চিন্তা করে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, শাহেদ ভাই লম্বা সময় আমেরিকাতে থাকেন, আমি লন্ডনে লম্বা সময় ছিলাম, মানুষ এটা করে না কেন? কারণ আপনি জানবেন যে আপনি 999 কল করার পরে অথবা 911 কল করার পরে 12 মিনিটস টু 15 মিনিটসের ভিতরে সর্বোচ্চ পুলিশ চলে আসবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, অপরাধী ধরবে, এরপর এটা প্রসিড করবে, তদন্ত হবে, বিচারে যাবে, বিচারের একটা ডেডলাইন আছে, 6 সপ্তাহ, 6 উইকস, 8 উইকস, 10 উইকস। এই প্রসেসের প্রতিষ্ঠাটা এমনভাবে হয়েছে, সমাজে একটা আস্থা তৈরি হয়েছে যে ইয়েস, আমি 999 কল করলে পুলিশ আসে, আমি 911 কল করলে গ্রেফতার করা যায় যে অন্যায় করেছে, আমি যখন কোর্টে যাই কোর্ট এই ব্যক্তির বিচার করে। এইগুলো দেখতে দেখতে হয় কি, সমাজে একটা আস্থা তৈরি হয়, জানে ঠিক আছে, তাহলে আমি 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 মানে আইন হাতে তুলে নেব কেন? কিন্তু যেখানে হচ্ছে না, যে দেশগুলোতে আমাদের মতো তৃতীয় বিশ্বের এই যে আদুরে নাম দিয়ে আমাদেরকে ডাকে, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকাতে, কেন হচ্ছে না? সিম্পলি ওই কারণে হচ্ছে না।
এবং এক্স্যাক্টলি সেম কারণটাই হচ্ছে গভর্নেন্স। আপনি যত বেশি সুশাসন দেবেন, যত বেশি গভর্নেন্স ডেলিভার করতে পারবেন, তত বেশি এটা কমে যাবে। এখন এই কাজটা যদি না করেন তাহলে দেখা যাবে শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া তৈরি হবে। এই ফোড়াটা এক এক নামে আপনাকে কষ্ট দেবে এবং বিস্ফোরিত হবে, কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো শাহবাগের নামে, কখনো পীরের নামে, কখনো বিজ্ঞানের শিক্ষকের নামে, কখনো হুজুরের নামে, কখনো যৌতুকের নামে, কখনো তালাকের নামে, কখনো জমির নামে। এটা এক একটা নামে এক্সপ্লোড করবে। বটম লাইনটা হচ্ছে আইনের শাসন, যে আপনি একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করছেন, যেই কাঠামোর প্রতিষ্ঠানগুলোর উপর আপনি ভরসা করতে পারছেন না, আস্থা আনতে পারছেন না। যে এই মানুষগুলোর কাছে আমি গেলে, বহু ঘটনা ঘটেছে, ধর্ষিত হয়ে মহিলা থানায় গেছে, পুলিশের এসআইরা মিলে ওখানে আবার তাকে ধর্ষণ করেছে। সোনার বাংলা এরকম ঘটনা ঘটেছে, তাকে এরপর বিচার না চায় সেই মহিলা আত্মহত্যা করেছে, এই ঘটনা তো ঘটেছে। তো এই জায়গাগুলোতে শর্টকাট মানে হাইপ তুলে আলোচনা করে আসলে লাভ হবে না। দিস আর সিরিয়াস ইনস্টিটিউশনাল কনভারসেশন। আগের অংশে যেমনটি শাহিদ আলম বলছিল যে মব সহিংসতার পেছনে কোনো রাজনৈতিক দলের পরোক্ষ সমর্থনও রয়েছে। মানে এটা ধরেন খুবই সেকেন্ডারি একটা বিষয় বলে আমি মনে করি। দেখেন রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্র দেখেন দুইটা জটিল উপকরণ মিস করছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট দুইটা অধ্যাদেশ এই সরকার ফেলে দিয়েছে। একটা হচ্ছে সচিবালয়, তাকে ইন্ডিপেন্ডেন্ট মাজদার হোসেনের মামলার মোতাবেক তাকে স্বাধীনতা দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপারে একটা স্ক্রুটিনি করার যে অধ্যাদেশ করেছে, দুইটা ফেলে দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন উঠাই নাই, ফেলে দিয়েছে। তাহলে দেখেন আপনি সমাজে ন্যায্যতা কায়েম করে দুইটা প্রতিষ্ঠান, সমাজে আইনের শাসন কায়েম করবার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল দুইটা ইনস্টিটিউশন হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি। এই দুইটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা সরকার সাকসেসিভলি এমনভাবে পলিউট করছে যে তার ভিতরে কোনো পেশাদারিত্ব ডেভেলপ করবার সুযোগ দিচ্ছে না। পুলিশের অফিসাররাও কিন্তু আমাদেরকে বলে, রিটায়ার্ড এবং ওয়ার্ক সার্ভিং অফিসাররা, যে ভাই আমাদেরকে পেশাদার করতে সাহায্য করেন, আমরা এই বলয় থেকে বেরোয় আসতে চাই, আমরা ন্যায্যতার সাথে কাজ করতে চাই, কিন্তু রাষ্ট্র তাকে এই কাজটা করতে সাহায্য করছে না। তাহলে সেটা না করলে সেকেন্ডারি এলিমেন্টগুলো তখন প্রাইম হয়ে যাবে। কেন ঘটতেছে? কারণ অমুক 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 অনলাইনে অফলাইনে অমুক জায়গায় উস্কানি দিয়েছে, উস্কানি দিত না। আমেরিকাতে ব্রিটেনে মানুষ চায় না উস্কানি দিয়ে করতে, কই এটা হয় না তো, ইজি না তো এটা। কারণ উস্কানি দিলে বিচার আছে, যিনি উস্কানি দেবেন তাকেও দৃষ্টান্তমূলকভাবে বিচারের মুখোমুখি করা হবে যে আপনি অন্যায্যভাবে মোবাইলে অনলাইনে ডেকে আসেন অমুক জায়গায়, ওইটা অ্যাটাক করি, ওইটা ভেঙে দেই, এই কাজটা করলে। তাহলে এই কাজটা করার তো বিচার হচ্ছে না। দিন শেষে বটম লাইন হচ্ছে রাষ্ট্র কাঠামোর ভিতরে বিচারিক জায়গাটার উপর আস্থা তৈরি করতে হবে। এই ন্যায্যতা তৈরি করতে না পারলে কাঠামোগতভাবে আপনি অজুহাত আকারে এরে ওরে দোষ দিতে পারবেন, সমাধান হবে না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব শাহিদ আলম, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিষ্ক্রিয়তাই কি আসলে মবকে উস্কে দিচ্ছে কিনা, এবং বিচারহীনতা সংস্কৃতির কথা তো বলছিলেনই ব্যারিস্টার ফুয়াদ। দেখুন, প্রথমত হচ্ছে যে আমি যদি মানে ঘটনার ভেলোসিটি দেখি, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আমি তো বললাম ডক্টর ইউনূসের 2 বছরের শাসনামলের প্রথম 2 মাসে যদি 250 ঘটনা ঘটে, তাহলে তারেক রহমানের এই বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর আমরা 2টি ঘটনা নিয়ে আলোচনা করছি, এবং আমাদের আলোচনার ভাবখানা এমন যে না একেবারে খুব মব সংস্কৃতিতে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি এবং আমাদের জানমালের নিরাপত্তা একেবারেই নাই হয়ে গেছে। আমি ব্যারিস্টার ফুয়াদকে অন্তর থেকে ধন্যবাদ দেই যে 2 বছরে ধরে মবের রাজনীতি করার পর তারা এখন মূলত এটি যে খারাপ ছিল সেটি তারা স্বীকার করেছেন, এবং তারা এই মবের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং রাষ্ট্রকে চাপ দিচ্ছেন যে না এটা থামাতে হবে। এই যে রিয়েলাইজেশন, সেটা যদি আমরা ওই গত 2 বছরে দেখতাম তাহলে হয়তো আমরা আরো ভালো থাকতাম, এবং ওই নির্বাচনে যে মবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে সেই নির্বাচনে হয়তো জামায়াত, এনসিপি এবং তাদের রাজনীতির জোটকে মানুষ হয়তো আরো একটু আস্থায় নিত। তো আসলে ওই যে এটার দেরি কখনো অনেক দেরিও দেরি না, যদি না আমার শুভবুদ্ধির উদয় হয়। তো শুভবুদ্ধির উদয় হয়ে যে আমরা যে সব রাজনৈতিক দল, বিএনপি বলছে মবের কোনো জায়গা নাই, এনসিপি, জামায়াত ইসলাম, এবি পার্টি বলছে যেন মবের জায়গা নাই, এবং উনি যথার্থই বলেছেন যে এখানে মূল জিনিসটা কি, আইনের শাসন। আইনের শাসন যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং মানুষ যদি জানে যে আমি একটা অন্যায় করে এটা পার পাবো না, আমি আইন দ্বারা এটা আমি আইনের জালে পড়বো, তাহলে আর এই ঘটনাগুলো ঘটবে না। কিন্তু আমরা এর আগে কি দেখেছি, ধরুন একজন নারীকে হেনস্থা করা, নারীর ছবি তোলার জন্য নারী যখন চিৎকার করলেন, তাকে যখন জনতা ধরে পুলিশে দিল, তখন আমরা দেখলাম যে আমাদের
এই যে ধর্মীয় যারা মুরব্বী আছেন, যাদেরকে আমরা মুরব্বী বলি, তারা সরকারকে আলটিমেটাম দিয়ে তাকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। তো আবার সরকার যদি, ইউনূস সরকারের আমলে কথা বলছি, তখন সরকার যদি এই ধর্মীয় জনগোষ্ঠীর উপর বেত্রাঘাত করে, তাহলে আবার তৌহিদি জনতা খেপে যাবে। এখন তৌহিদি জনতার নিয়ন্ত্রক কারা আসলে? এটি কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি, না রাজনৈতিক মতমোড়ল হিসেবে ফুয়াদ কিংবা জামায়াতে ইসলাম তারা নিয়ন্ত্রক, কিংবা আমি বললাম যে অন্যান্য মাদ্রাসার শিক্ষকরা? সো আমার মনে হয় যে মূল দায়িত্বটা পালন করতে হবে, এবং রাষ্ট্র এটাতে আসলে খুবই উপকৃত হবে যদি ফুয়াদ ভাইরা এগিয়ে আসে যে না, আমরা এই ধরনের মব চাই না। তাহলে রাষ্ট্র হিসেবে, আইন শৃঙ্খলা বাহিনী দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে বিএনপি অনেকটা কনফিডেন্স পাবে যে না, আমার যে প্রতিপক্ষ রাজনীতি আছে সে আমার রাজনীতিকে ঘায়েল করার জন্য তৌহিদি জনতাকে উস্কে দিবে না। ধন্যবাদ জানাচ্ছি তো সেই জায়গায়, এবং আরেকটা জিনিসের আমি বলে নিতে চাই, একটা আপনাদেরকে বুঝতে হবে যে এটি মাত্র 2 মাসের একটি সরকার ক্ষমতায় এসেছে, এবং তারা রাজনৈতিক ওয়াদা করে এসেছে যে না, তারা এইসব জিনিসগুলো করবে না। সেক্ষেত্রে এই যে আপনার কোনো জিনিস, একটা প্লেন যখন ল্যান্ড করা মানেই ধাপ করে নেমে কিন্তু প্লেন থেমে যায় না, তাকে একটা নির্দিষ্ট গতিতে একটা জায়গা পর্যন্ত যেতে হয়। যখন যায় সে, তখন দুইটা জিনিস হয়, একটা হলো যিনি পাইলট উনি ব্রেকে চাপ দিয়ে থাকেন, আর একটা জিনিস হলো যেই প্লেনের ডানা থাকে, এই ডানাটা যখন প্লেন উড়ে তখন এইভাবে থাকে যেন বাতাসটা পাস করে, কিন্তু যেই না ল্যান্ড করে তখন পেছন দিকের ডানাটা এরকম উড়ে মানে দাঁড়িয়ে যায়। কেন? সে বাতাসকে বাধা দেয়। অর্থাৎ দুটো জিনিস করতে হবে একসাথে, একটা হলো ব্রেকে পা দিতে হবে যে এই ধরনের কথা বলছেন আপনি, এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেটার জন্য রাষ্ট্র যেমন বাধা দিবে, তেমনি ওই আশপাশে ডানা বলতে আমাদের যে পেরিফেরিয়াল রাজনৈতিক জনগোষ্ঠী আছে, নানান রকম এলিমেন্টস আছে, রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী আছে, এদেরকেও একইভাবে তাদের ডানা উঠায় দিতে হবে, বলতে হবে যে নো, দিস ইজ নো উই এন্ড দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ফুয়াদ, একটা বিষয়ে এক লাইনে আপনার উত্তর নিতেই চাই, যেমনটি আসলে শাহেদ আলম বলছেন। আমি শাহেদ আলমকে কোট করি যে 2 বছর মবের রাজনীতি করেছেন আপনারা, মব রাজনীতির সাথে আসলে সংমিশ্রণ কিভাবে ঘটালো? এটা তো ওনাকে উত্তর দিতে হবে, এটা তো আমারও প্রশ্ন যে উনি আমাকে এলিগেশন দিলেন যে আমরা 2 বছর মবের রাজনীতি করেছি। পার্টিকুলার আমি কখন কোথায় মব উস্কে দিয়েছি, ইনসাইট করেছি, সেটা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল, যে টোন ছিল, লড়াইয়ের যে ভাষা ছিল, সেইটাকে একটা রেগুলার টাইমের সাথে কম্পেয়ার করাটা খুবই অন্যায্য হবে আর কি। এবং একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে যেই ঘটনা ঘটার কথা পৃথিবীর ইতিহাসে, তার তুলনায় বাংলাদেশে আসলে তেমন কিছুই হয় নাই। আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছিল, আপনার মনে থাকার কথা, যে ক্ষমতাচ্যুত হলে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়বে। আওয়ামী লীগের নেতাকর্মীদের 28 জন মারা গেছে আওয়ামী লীগের নেতারা। প্রশ্ন হচ্ছে যে এই 28 জনও কি মারা যাওয়া উচিত ছিল না উচিত ছিল না? একজনও মারা যাওয়া উচিত ছিল না। 44 জন পুলিশ সদস্য মারা যাওয়া উচিত ছিল না। এইটার দায় শেখ হাসিনা, এবং তাকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে কেন এই কাজটা সে করলেন। তো বাংলাদেশে মবের রাজনীতি যারা করছেন, এটা কি আসলে কেউ করছেন না কেউ করাচ্ছেন, এর অনেকগুলো ক্রিটিক্যাল তথ্য আমাদের কাছে আছে। যে এস্টাবলিশমেন্টগুলো, প্রথম আলো, ডেইলি স্টারে, ছায়ানটে, উদীচিতে যে কাজটা করা হয়েছে, এই কাজটা এতদিন পরে এসে সাডেনলি ওই তৌহিদি জনতার মাথায় আসছে যে ওখানে এটা আগুন দিয়ে পোড়াই দিতে হবে। এবং শুরুর দিকে তো ওখানে প্রোটেস্ট হয়েছে। আমি যদি একটু কনফ্রন্ট করি আপনার সাথে, এই যে উদীচি বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, কিংবা অন্য মবের যেই রাজনীতির বয়ানগুলো তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এতে এমন না যে কেউ লুকোচুরি করেছে, ওপেন মতবাদ দিয়েছে যে এটা পুড়িয়ে ফেলো, এরপর এটা আগুন দাও, এবং সেইটার বয়ান উৎপাদনকারী 2 জন সোশ্যাল মিডিয়া পীর আছেন, যারা আছেন, আমি নাম নিচ্ছি না, প্যারিসে থাকেন একজন, নিউ ইয়র্কে থাকে একজন, এদের সাথে আপনারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনারা লাভ চিহ্ন দেন। আমি আপনার কথা বলছি না, বলছি যে আপনাদের আমার নাম বলছে যে মব রাজনীতি আমি করেছি, আমার নাম উল্লেখ করে বলেছেন। আপনার নাম বলছি না, আমি বলছি আপনাদের যে অ্যালায়েন্স, আমি ওই অ্যালায়েন্সের কথা বলছি। ওটা যে করেছে তাকে স্পেসিফিকলি বলতে হবে, এটা সিরিয়াস এলিগেশন যে আমি 2 বছর ধরে মব রাজনীতি করেছি, আমি তো করি নাই। তাহলে সোশ্যাল মিডিয়ার পীর যেটা 2 জন উদাহরণ দিয়েছে, আপনি কি নাম নিয়ে বলবেন যে তারা ভুল করেছে? না, ভুল ত্রুটির বড় জিনিস আপনি অবশ্যই, মানে প্রচুর বিষয়ে দ্বিমত আছে। আপনার পোস্টেও তো আমি প্রচুর লাইক ব্যক্তিগতভাবে নিচ্ছি, এটা বলতেছি। তাহলে প্রশ্ন হচ্ছে এর মানে কি আমাদের সাথে একমত? আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে, বাট ব্যক্তিগতভাবে তো আমরা
উই বিলংস টু দ্য কি বলে সেম আর কি, যে আমরা বাংলাদেশ প্রশ্নে আমরা এক, তাই না? Certainly, তো certainly. ওইটা আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয় আমি বলছি না, বাট আইডিওলজিক্যাল যে ফাইট, যেই বাংলাদেশে আমরা লড়াই করছি যে মবের রাজনীতি চলবে না, প্রতিষ্ঠান ভাঙা যাবে না, আমরা সহনশীল রাজনীতি করতে হবে, কিন্তু বিপরীতে যারা এইগুলো প্রকাশ্যে দিনের পর দিন ইন্ধন দিয়ে গিয়েছে, একবারে গণমাধ্যমে একেবারে রেকর্ডেড কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কি আমরা সম্মিলিতভাবে বলতে পেরেছি কিনা? না হলে আর তো সেই আমরা প্রতিবাদ আলোচনায় আমি করতাম ফিরতে না। চাই, আবারও না হলে বিরতির তো আমরা সময় প্রতিবাদ হয়েছে, করতাম বিরতি না। নিয়ে আমি আলোচনায় ফিরতে চাই। দর্শক জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটু রাজনৈতিক আলোচনায় ফিরতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট ফ্যাক্ট অ্যান্ড ব্যালট, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। একদিকে সরকার বলছে গণভোট বৈধ, অন্যদিকে বাস্তবায়নে তাহলে গড়িবসি কেন? এটা কি রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল? পুরোপুরি। মানে প্রশ্ন হচ্ছে যে মানে ওনার কাছ থেকে তো আমাদের এই মতামতটা দরকার নাই যে গণভোট বৈধ কিনা। দেশের প্রায় 5 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তারা অংশগ্রহণ করেছে। যিনি না ভোট দিয়েছেন, যে 2-2.5 কোটি মানুষ, সেও তো এই গণভোটে অংশগ্রহণ করেছে। তাহলে এই বিশাল জনগোষ্ঠী 7 কোটি মানুষ অংশগ্রহণ করবার পরে একটা প্রসেস বৈধ কি অবৈধ এইটা আর আলোচনার বিষয় থাকে না। ম্যান্ডেট যেটা করে সেটা হচ্ছে আপনি এইটাকে কোনো যদি কিন্তু তবে দিয়ে এইটার বাস্তবায়নকে ডিলে করবেন না, এই প্রসেসটা আপনি তাড়াতাড়ি ফলো করবেন। কিন্তু আমরা দেখলাম যে ফ্রাস্ট্রেটিংলি বিএনপি মানে সুবিধা মতো কনভিনিয়েন্টলি কিছু কিছু অধ্যাদেশকে পাশ করছে, কিছু কিছু অধ্যাদেশ পাশ করছে না, এবং যেগুলো করছে না সংখ্যায় কম, তারা ধরেন 16টা অথবা 4টা ধরলে 20টা। এই 20টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল রিফর্ম, রাষ্ট্র কাঠামোতে একদম মৌলিক। যেমন ধরেন আমাদের দুদক কিভাবে অপারেট করা উচিত, আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ যেটা আসলো। কিন্তু ইতিমধ্যেই তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী জানিয়েছেন বিচার বিভাগ, গুম, দুদক সহ বাদ পড়া বিষয়ে নতুন করে বিল আনা হবে। নতুন করে বিল আনতে হবে কেন? মানুষ তো জুলাই সনদের উপরে রেফারেন্ডাম দিয়েছে, যেটা অলরেডি কাঠামোগতভাবে আমরা একমত হয়েছি যে এই কাঠামোগুলো এখানে থাকবে। আপনি যেটা আছে এটা পাশ করেন। যদি আপনি মনে করেন, সরকার মনে করলে যে কোনো সময় তো সংশোধনী প্রস্তাব করতে পারবে যে এই বিষয়ে আমাদের দ্বিমত আছে, এটা আমরা পরিমার্জন করতে চাই, সংশোধন করতে চাই। আপনি তো যে কোনো সময় এটা ট্রিগার করতে পারবেন, আপনার মেজরিটি আছে। কিন্তু যেটা একমত হয়ে গেছি, যেমন ধরেন এই মুহূর্তে আজকে রাতে যদি কেউ গুমের শিকার হয়, তাকে সে কিন্তু প্রতিকার পাওয়ার মতো তার কাছে কোনো আইন নাই। মানবাধিকার কমিশন এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তিনি নিজেও গুমের শিকার, এবং অধ্যাদেশটি যেভাবে আছে সেভাবে পাশ হলে গুমের শিকার ব্যক্তিরাই অবিচারের শিকার হবে। সেটা কিভাবে? সেটা তো মিনিস্টারিয়াল কমেন্টে তো আমরা সেটা পড়ি নাই। পার্লামেন্টের সামনে মিনিস্টারিয়াল যে কমেন্ট আসছে যে এই অধ্যাদেশটা আমরা পার্লামেন্টে কেন তুলব না, গুম অধ্যাদেশ, সেখানে সাইডে কমেন্ট বক্সে লেখা আছে রাষ্ট্রের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এইটা কাজ করা লাগতে পারে, এই জন্য আমরা এটা আপাতত তুলছি না। গুম কারা করে? আইন শৃঙ্খলা বাহিনী তো গুম করে। গুম কে করে? আমি তো আপনাকে গুম করছি না। সিভিলিয়ান লেভেলে তো এই লেভেলের কোনো গুম হয় না। অর্গানাইজড গুম বলতে আমরা যেটা বুঝছি, তাহলে যাদের বিপক্ষ থেকে বিরুদ্ধে আপনি আমাকে প্রোটেকশনের ব্যবস্থা করছেন, তার বরাতে তার অজুহাতেই বলছেন যে আপাতত এটা আমরা সংসদে তুলতে পারছি না। মানবাধিকার কমিশন বিলটা আপনি কেন তুললেন না? বলা হচ্ছে যে অধিকতর মানবাধিকার, আরও বেটার হিউম্যান রাইটস এনশিওর করবে, এরকম প্রপোজিশন দিব। গুম এবং মানবাধিকার কমিশনের জন্য কনসালটেশনে দেশে বিদেশে গত সরকার 600-র উপরে ওপিনিয়ন নিয়েছে, এবং সেই ওপিনিয়ন নেবার মিটিংয়ে আমাদের সম্মানিত আইনমন্ত্রী যিনি আছেন তিনি উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল হিসাবে, এবং তিনি এগুলো সবগুলোর সাথে একমত হয়েছেন। তাহলে কি নেওয়া বাকি ছিল? ইভেন দেখবেন সেই কমিটিতে বিএনপির একজন সম্মানিত সংসদ সদস্য আছেন, নওশাদ জমির ভাই, ব্যারিস্টার, আপনার পঞ্চগড়ে, তিনি দ্বিমত পোষণ করেছেন, এবং তিনি হিস্টোরিক্যালি দেখিয়েছেন যে আমাদের যে মানবাধিকারের আন্তর্জাতিক যে কমপ্লায়েন্স আছে, আমাদের যে অব্লিগেশন আছে, আমরা যে আপনার প্রোটোকলগুলো, কনভেনশনগুলো সাইন করেছি, এই বাস্তবতায় গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ আমরা ড্রপ করতে পারি না। আপনি বেটার করেন, আপনার কাছে এখন যতটুকু আছে এতটুকু পাশ করেন। ভালোটুক করার তো লিমিট কোথাও নাই। সরকারি দল, বিরোধী দল যে কোনো ভালো কিছু করতে চাইলে তো আমরা সবাই মিলে এটাতে হেল্প করব। জুলাই জাদুঘর, সবাই একমত হওয়া একটা জিনিস, সেটাতে আপনি কেন হাত দিলেন? বিশেষ কমিটিতে সব দল একমত হয়েছে যে ফর্মে এটা আছে এই ফর্মেই প্রস্তাব করা হবে এবং অনুমোদিত হবে। পাশ করবার, প্রস্তাব করবার 20 মিনিট আগে সংশোধনী দিয়ে আপনি আপনার ব্রুট মেজরিটি দিয়ে পাশ করে ফেললেন। সাবস্টেন্স যাই থাকুক, আস্থাহীনতা তৈরি হচ্ছে না? বিরোধী দলের নেতারা এসে বাইরে এসে কিন্তু বলেছে যে সরকার আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে।
আপনি কমিটি মিটিংয়ে সবাই মিলে একটা কাজ করেছে, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা হইতে পারতো, যে এই কাজগুলো আমরা একসাথে করেছি, এখানে কোনো দ্বিমত নাই। যেভাবে দেখেন আওয়ামী লীগের কার্যক্রম আপাতত বিচারিক প্রক্রিয়া থাকা অবস্থায় সাসপেন্ডেড থাকবে, সবাই তো একমত হয়েছে। তাহলে এগুলো তো আরও ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলো তো আরও যৌক্তিক জায়গা। তাহলে কেন আপনি এগুলোকে ওভারলুক করতেছেন? ব্যাংক রেজুলিউশন আইন 25 যেটা ছিল, এইটাতে আপনি 18 ক যোগ করে সংশোধন করলেন। যারা বাংলাদেশের পুরো ব্যাংকিং খাতকে রেড জোনে পাঠিয়ে দিয়েছে তাদেরকে আপনি আবার মালিকানায় ফেরত নিয়ে আসতেছেন। কিভাবে? 7%, 7.5% একটা জরিমানা দিতে হবে। যে লোকটা 2.25 লক্ষ কোটি টাকা, ধরেন 20-22 বিলিয়ন ডলার চুরি করছে, তার কাছে এই 7% টাকা কোনো টাকা? এটা তার কাছে গায়ে লাগবে? আপনার আমার চুরি করা টাকা দিয়ে আবার কিছু দিয়ে শোধ করে সে আবার মালিকানাতে চলে আসবে। কেন বাদ দিলেন এগুলো? আমি জানি আপনি আমাকে প্রশ্ন করবেন, বাট আমার প্রশ্ন করার চাইতে আমি বরঞ্চ ব্যারিস্টার ফুয়াদের বিষয়টাগুলো আমি বর্ণনা দেই। প্রথম তো কথা হচ্ছে যে গণভোট নিয়ে কথা বলেছেন, উনি বলছেন গুম অধ্যাদেশ নিয়ে, জুলাই জাদুঘর এবং ব্যাংক রেজুলেশন, চারটাই আমি ব্যাখ্যা দিতে পারবো, আমি জানি না কতখানি সময় আছে। ছোট ছোট করে শুনবো। মূল বিষয়টা হলো যে আচ্ছা ধরেন এই চারটাই এই সরকার মেনে নিল এবং আপনারা আর যা যা বলছেন সবই মেনে নিল, তাহলে কি সরকার খুব ভালো হয়ে যেত কিনা আপনাদের কাছে? না, তখন আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলতাম। জ্বালানি নিয়ে আজকে আমরা একটা অপ্রয়োজনীয় সময় নষ্ট করছি। সরকার আমরা হাম নিয়ে কথা বলতে পারছি না, জ্বালানি নিয়ে কথা বলতে পারছি না। কথা বলতে হয় তাহলে তো আপনি সেই দোষ দিতেন যে ডক্টর ইউনূসের সরকার হামের টিকা কেন আমদানি করে, সবই আলাপ করতাম, সবার ফেলিউর নিয়ে কথা বলতাম। ধন্যবাদ। তাহলে আমি বলি এখন গণভোট নিয়ে যেটা হচ্ছে, দেখেন আমি কোথায় ব্যাখ্যা দিয়েছি, বিষয়টার এত বিভ্রান্তকর এবং এটা নিয়ে এত রাজনীতি হচ্ছে, যেটি সম্ভবত রাষ্ট্রপক্ষের দুর্বলতা এটি যে তারা এটার ব্যাখ্যা দিতে পারছে না। আপনার যদি শরীরে কোনো রোগ থাকে, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার মতো এটা ফ্যাসিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা হয়েছিল, সেই রোগ নির্মূল করার জন্য আপনাকে সম্মিলিতভাবে একটা ইনজেকশন দিতে হবে। তো ইনজেকশন মানে আপনার যে সংস্কার লাগবে সেটার একটা বাটিকা আপনার শরীরে পুশ করতে হবে। তো সেই ইনজেকশন দেওয়ার জন্য আপনি যে নিডেল ব্যবহার করেন, এই নিডেল আপনি ব্যবহার করে একটা ইনজেকশন পুশ করেছেন, সেটা হলো একটা গণভোট দিয়ে ফেলেছেন। এখন কি সরকার বলছে যে তুমি যে ওষুধটা আমাকে দিয়েছিলে শরীরে, আমার এই শরীরের ওষুধটা বার করে নাও? নাকি সরকার বলছে যে নিডেল এটা শরীরে একবারের বেশি ব্যবহার করার দরকার নাই, আপনি সুচ এটা একবারের বেশি ব্যবহার করা যায় না? সো আপনার যেই আদেশে, রাষ্ট্রপতির আদেশে গণভোটটা হলো, তারা তো বলে নাই যে না এটা এইখানে একেবারে সব মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এটা অবৈধ, এটা কিছু না। সরকার বলছে না, কিন্তু বিরোধী দল কেন আস্থা রাখতে পারছে না? ইতিমধ্যে কিন্তু জবায়েত আমি শফিকুর রহমান বলেছে আন্দোলন শুরু হয়ে গেছে, সফল করে বিরোধী দল ঘরে ফিরবে। ঠিক আছে, তারা আন্দোলন করবে, এটা রাজনৈতিক দল হিসেবে তারা তো আন্দোলন করবেই, মানে এটাতে নাহলে তাদের রাজনীতি থাকবে না। কিন্তু আমি বলছি যে যেই হীন বিষয় নিয়ে ইস্যু বানানো হচ্ছে, যেটা কোনো ইস্যুই না, যে এমন তো না। এখন গুম অধ্যাদেশের কথা দেখেন, গুম বিএনপি আপনি বলছেন, উনি বলছেন ডক্টর ইউনূসের আমলে 600-র বেশি এক্সপার্ট অপিনিয়ন দিয়েছে। আপনি গুম বলতে এখন আমাদের মানসপথে কার চিহ্ন চেহারা ভেসে আসে জানেন? ব্যারিস্টার আরমান আর আজমি, ব্রিগেডিয়ার আজমি। ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি কি খালি গুম হয়েছেন, নাকি গুম হয়েছেন ইলিয়াস আলী, ওই যে কি বলে বঙ্গবাজার মার্কেটের যিনি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, অন্য ব্যবসায়ী ছিলেন। বিএনপির অন্তত 477 জন গুম হয়েছেন, তাদের অনেকেই ফিরেও আসে নাই। মায়ের ডাক প্রতিষ্ঠান হয়েছে যে কারণে, তুলির ভাই গুম হয়েছে। এই গুম কমিশনে কেউ কোনো ব্যক্তিকে সামনে আনতে পেরেছে কিনা? না, তাদের এই গুম কমিশনের নাবিল ইদ্রিসির নেতৃত্বে যে গুম কমিশন, তার মূল এজেন্ডাই ছিল যে বাংলাদেশের জামায়াত ইসলাম যে নির্যাতিত দল এমন একটা হিসেবে প্রস্তুত করতে এবং গুম কমিশন থেকে অন্যান্য যাদের স্টেক সেগুলোকে নির্মূল করতে, এবং একই সাথে তাদের যে রাজনৈতিক কাজ, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সবাইকে বিতর্কিত করা, এটি একটি রাষ্ট্রবিরোধী একটি বাহিনী, সেটি এস্টাবলিশ করা। সে কারণেই সরকার পরিচালনা করতে যে যখন বিএনপি দেখছে যে না, আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতা লাগবে, সবাইকে আস্থায় নিতে হবে, তারা বলছে আমরা এটা বাতিল উঠাচ্ছি না এই পার্লামেন্টে, এই অধিবেশনে, বাট পরবর্তীতে আমরা এটা আরো স্ক্রুটিনাইজেশন করে কোথাও যদি ফাঁকফোকর থাকে, ওই যে ফাঁকফোকর আমি বললাম, গুম মানে শুধু জামাত ইসলাম না, গুম মানে আদার রাষ্ট্রের অন্য মানুষের হিস্সা আছে, সেগুলোকে এনশিওর করে তারা বেটার জিনিস করবে। হ্যাঁ, আপনি শেষ করবেন তো? আরেকটা হলো যে ধরেন এই যে ব্যাংক রেজুলেশন বলে যে কথা, আচ্ছা আপনি ব্যাংক রেজুলেশন করে আহসান মনসুরের, ডক্টর ইউনূসের সরকার সবগুলো ইসলামী ব্যাংকের একীভূত করে এক জায়গায় নিয়ে আসলেন, একটা নাম দিলেন কিংবা বিলুপ্ত করলেন। ওই ব্যাংকে যারা আমানত রেখেছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা রেখেছিল ওই রেজুলেশনে?
এই সরকার তো বলছে যে ব্যাংক যদি গোটাইতে হয় আমানতকারীদের দ্বিগুণ টাকা 3 গুণ টাকা ফেরত দিয়ে আমরা রেজুলেশন তার মানে পাস বিষয়গুলো করব। আসলে বিস্তারিত আলোচনার দাবি রেখে অসংখ্য ধন্যবাদ Exactly. জানাচ্ছি। So, আপনারা এমন না যে ডক্টর ইউনূস এবং আহসান ইসপুঞ্জুরের আমাদের সরকার আয়োজনের যা একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে চেষ্টা করছে